বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। অনুষ্ঠানটি অবশ্যই একটু ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, কিছুটা ভিন্ন। নর্মালি আমরা যেরকম অনুষ্ঠান করে থাকি তার থেকে কিছুটা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রণালয়ের সচিব, সামনে উপস্থিত মন্ত্রিপরিষদ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত গাজীপুর জেলা সহ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ প্রশাসনের, এবং উপস্থিত গাজীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে আগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন সবাই? ভালো আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু গরম বোধহয় বেশ পড়েছে, তাই না? গরমে তো সবারই কষ্ট হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম, আমার পরিষ্কার মনে আছে, গরম নিয়ে মানে স্কুলে যখন পড়তাম, স্কুলে বলতে ক্লাস 3, 4, 5-এ যখন পড়তাম, খুব সম্ভবত এত আমরা গরম নিয়ে কমপ্লেন করতাম না, এত গরম পড়তো না। আবার একইভাবে প্রায় অনেক বছর আমাকে দেশের বাইরে থাকতে হয়েছে, বাট এর মধ্যে প্রায় যখন দেশের শীতের সময় কথা হতো, প্রায় দেখতাম আমাদের পরিচিত লোকজন, অলমোস্ট এখানে অনেকেই দলীয় লোকজন যারা আছেন, আপনাদের সাথে প্রায় আমার জুমে মিটিং হতো, দেখতাম যে খুব যে গরম কাপড় সবাই পরে আছে তা না। অনেককেই শুনতাম শীত পড়েই নেই, ডিসেম্বর জানুয়ারি মাসেও বলতো শীত পড়ে নাই, অর্থাৎ জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহ দিকে বলতো যে মাঝে মাঝে একটু শীত পড়েছে, অর্থাৎ শীতও তেমন পড়ে না। পরিষ্কার আমার মনে আছে, আমরা যখন স্কুলে পড়তাম, আমি যখন স্কুলে ছিলাম, তখন 26শে মার্চের যেই স্কুলে প্রোগ্রাম হতো, স্বাভাবিক আপনারা নিশ্চয়ই অনেকেই করেছেন, 26শে মার্চ আসে স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আমার পরিষ্কার মনে আছে 26শে মার্চের প্রোগ্রামে যখন রিহার্সেল দিতাম স্কুলে, সেই সময় কিন্তু সোয়েটার পরে থাকতাম, শীত থাকতো। মানে আমার বয়সী যারা আছেন তাদের নিশ্চয়ই এরকম এখানে মনে আছে এরকম বিষয়টি। এখন এই যে দুটো ঘটনা বললাম, গরম এবং শীত, আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে আজকে এখানে বসেছি। অর্থাৎ আমাদের ক্লাইমেট কিন্তু, আবহাওয়া যেটাই বলি, ক্লাইমেট বলি, আবহাওয়া বলি, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন এখানে আসলাম, এই অনুষ্ঠানে যোগ দিতে আসলাম, আসার পরে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে আরও দুটো কাজ করেছি। একটি হচ্ছে একটি তাল গাছের চারা রোপণ করেছি, এবং একই সাথে একটি পুকুরে মাছ ছেড়েছি, পুকুরটা আপনারাও দেখেছেন। আর একই সাথে আরেকটি ছোট্ট অনুষ্ঠান হয়েছে, যেই এখানে স্থাপনা তৈরি হবে, সেই স্থাপনা কেমনভাবে হবে, কী হবে, এখানে আর্কিটেক্ট সাহেব আছেন, উনিও বোঝালেন, এবং আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে এই বিল্ডিংটাকে ওনারা ডিজাইন করছেন। এখন এই যেই জায়গাটা করছি, আপনারা এই যেই জায়গাটা আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমি আসার সময় দেখলাম একটা জায়গায় বালির উপরে একটা ডিঙি নৌকার মতন বেশ বড় একটা নৌকা পড়ে আছে, নিশ্চয়ই আপনারাও দেখেছেন, একটা টার্নিংয়ের ওখানে। আচ্ছা, ওটা দেখে আমার ধারণা হলো, আমি ধারণা করতে পারি, এবং এলাকাটাকে ধারণা হলো, খুব সম্ভবত 20-25 বছর আগে এখানে মাটি ছিল না, এখানে পানি ছিল এই জায়গায়। এই যে এখানে আমাদের গাজীপুরের মেয়র সাহেব এখানে, উনিও মাথা নাড়ছেন যে এখানে পানি ছিল। মনে হয় ছোটোবেলায় ওনারা এখানে সাঁতার টাতার কেটেছেন, এই যে রনিও বলছে এখানে নদী ছিল এখানে। তার মানে আপনারা চিন্তা করুন, আজকে আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে পানি ছিল। এইখানে এর আশেপাশে যে যেগুলো মাটি ছিল, নিশ্চয়ই অনেক গাছপালা ছিল। আজকে নিশ্চয়ই অনেক গাছপালা নেই, স্বাভাবিক। অনেক বাড়িঘর হয়েছে, যেই জায়গাগুলোতে মাটিও ছিল, বাড়িঘর করতে হলে গাছপালা কাটতেই হবে। আমরা এখানে একটা ভিডিও দেখলাম, এই ভিডিওতে খুব সম্ভব একটা ছোট্ট সিন দেখিয়েছে, যেটা বোধহয় খুব সম্ভব কক্সবাজারের রোহিঙ্গারা যেখানে থাকে, খুব সম্ভব সেই জায়গাটা দেখিয়েছে ভিডিওতে। আমার দেখে যতটুকু, আমি যাইনি, বাট দেখে যতটুকু মনে হলো অন্য ছবি দেখে, রোহিঙ্গারা যেখানে আছে, প্রায় 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা আছে ওখানে, 1.3 মিলিয়নের মতন, মানে প্রায় 13 লক্ষের কাছাকাছি রোহিঙ্গা আছে এত বড় এরিয়াতে। যতটুকু আমার মনে আছে, আমি লাস্ট গিয়েছিলাম খুব সম্ভব কক্সবাজার টেকনাফের দিকে আমি গিয়েছিলাম 2005-06 দিকে গিয়েছিলাম। তার আগে যখন গিয়েছিলাম তখন আমি দেখছিলাম যেই জায়গাগুলো গাছে ভরা ছিল, সেই জায়গাগুলো স্বাভাবিকভাবে রোহিঙ্গাদের বাসস্থান তৈরি করা হয়েছে, অর্থাৎ হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে। কিছুদিন আগে আমি হঠাৎ করে একদিন সকালে পত্রিকায় দেখলাম যে কক্সবাজার থেকে বিচের পাশ দিয়ে একদম উখিয়া পর্যন্ত একটা রাস্তা করা হচ্ছে, একটা বিচ রোড করা হচ্ছে, এবং
যে কোনো কারণেই হোক রোডের ডিজাইনের কারণে প্রায় 3000 গাছ কেটে ফেলতে হবে। তো দেখার পরে আমি তারপরে এইটার দায়িত্বে যেই মন্ত্রী আছেন ওনাকে আমি ফোন করে নিউজটা আমি ওনাকে পাঠিয়ে আমি বললাম যে ওদের সাথে কথা বলেন, ডিজাইন থেকে একটু চেঞ্জ করা যদি সম্ভব হয় ভালো হয়, এই গাছ কাটা যাবে না। কি করবে না করবে সেটা তারা ডিসাইড করুক, ইঞ্জিনিয়াররা তারা ডিসাইড করুক, কিন্তু এই গাছ কাটা যাবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দুর্যোগ আসবে, প্রকৃতির দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আমরা যেটাই যেভাবে বলি আসবে, আমরা সেটাকে কিন্তু বন্ধ করতে পারবো না, সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু এই যে আমি কয়েকটা কথা বললাম, এখানে বেশ কয়েকটি কথা আছে। অর্থাৎ আজকে কেন এই জায়গাটা যেখানে পানি ছিল এখানে মাটি ভরতে হলো, এখানে অফিস আদালত হচ্ছে, স্কুল কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, বাসস্থান তৈরি হচ্ছে। অর্থাৎ আমাদের জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যা একদিকে যেমন বাড়ছে, তাদের বাসস্থানের প্রয়োজন। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন খুবই জরুরি, সেটি হচ্ছে বাসস্থান তৈরির সাথে সাথে মানুষের স্কুল কলেজ সব কিছু তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু ফসলি জমির পরিমাণও করছে। বাংলাদেশ একটি জনবহুল দেশ, যেমন দুর্যোগ প্রবণ একটি এলাকা, ঠিক একইভাবে একটি জনবহুল দেশ। কাজে আমাদেরকে অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অল্প একটু দুর্যোগ হলেই কিন্তু আমাদের ফসল হানি হয়, আমাদের গবাদি পশু নষ্ট হয়। সেই জন্য আজকের এই অনুষ্ঠানটির মূল যে লক্ষ্য বা বিষয়টি সেটি হচ্ছে আমার ধারণা দুটি। এক, এখানে যেটা শুনেছি আমি, যেটা জানি, যে এই প্রতিষ্ঠানটি তৈরি হওয়ার পরে এখানে আমাদের ক্লাইমেট বা আবহাওয়া যে চেঞ্জ হচ্ছে সেইটি সম্পর্কে রিসার্চ করা, কিভাবে এই বিষয়গুলোকে আমরা ট্যাকেল করব। অ্যাট দ্য সেম টাইম সেটি ভূমিকম্প হোক, সেটি অন্য জলোচ্ছ্বাস হোক, যেটি হোক, সেখান থেকে আমরা কিভাবে আমাদের সম্পদ এবং মানুষকে আমরা রক্ষা করব। যারা কাজ করবে এই কাজে তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে, তাই তো, তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে। এখন এই যে ট্রেনিং দেওয়া হবে, 20 কোটি মানুষের মধ্যে আপনি কতজনকে ট্রেনিং দিতে পারবেন? আমি কিছুদিন আগে ভূমিকম্পের বিষয়, বাংলাদেশে গত কয়েক মাসে বেশ অনেকগুলো ভূমিকম্প হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত যে ভূমিকম্প এমন পর্যায়ে যায়নি যেখানে প্রাণহানি ঘটতে পারে। কিছু ইনজুরি হয়েছে, ছোটোখাটো হয়তো হয়েছে, কিন্তু ম্যাসিভ আকারে কিছু নেই। আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। এই যে ভূমিকম্প হচ্ছে, এটির একটি অন্যতম কারণ হচ্ছে গুলশান এলাকায়, ক্যান্টনমেন্ট এলাকায়, এই যে এলাকাটি, এখানে আমার পরিষ্কার মনে আছে ছোটবেলায় দেখেছি যে 50 ফিট গেলে, 50 ফিটও যাওয়া লাগতো না, 20-25 ফিট গেলেই বা 15 ফিট গেলেই পানি বের হতো। এখন আমি শুনেছি সেখানে প্রায় 600-700 ফিট নিচে যেতে হয় পানি পাওয়ার জন্য। এবং এটি আপনারা এখানে অনেকেই আছেন হয়তো কম বেশি ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে জড়িত, আপনারা এই খবরটা আপনারা জানেন। 20 কোটি লোকের ফসল উৎপাদনের জন্য আমাদের কৃষকরা সারা বাংলাদেশে তারা এই যে গভীর নলকূপের মাধ্যমে পানি টেনে তুলছে। তার ফলে যেটি হচ্ছে, নিচে থেকে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক, নিচটা যখন শূন্য হবে উপর থেকে সেটি ধসে পড়বে, তাই নয় কি? এটি তো স্বাভাবিক ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার। আপনি নিশ্চয়ই জানেন এবং সকলে খেয়াল করেছেন, সকলে শুনেছেন, অনেকবার শুনেছেন। আমরা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী যে মিটিং ছিল, বিভিন্ন বিষয় ছিল, সেখানে আমরা উল্লেখ করেছি যে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা সরকার গঠন করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আমাদের সেই প্রতিষ্ঠিত খাল খনন কর্মসূচি শুরু করেছি। 2-3 দিন আগে একজন সাংবাদিক এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম, এই কোথাও কোনো হিসাব নেই, কিছু না, এটা করতে হবে বলে করেছে। তা আমি খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে বলতে চাই, বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা গত 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছি, আমাদের ব্যবহার করেছি, এই পরিমাণ পানি যদি আজকে থেকে, বিশেষ করে বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে, সেটিকে যদি আমরা ছড়িয়েও দেই, মিনিমাম 20 বছর আরও লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে 20 বছর সময় লাগবে। 20 বছরে আপনার জনসংখ্যা আরও বাড়বে, আপনার খাদ্য উৎপাদন আরও আমাদেরকে বাড়াতে হবে। কাজেই আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে, এবং এটিও কিন্তু দুর্যোগের সাথে সম্পর্কিত। যেভাবেই হোক আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন, কয়েকদিন আগে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের
উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারাজ তৈরি করব আমরা, যেখানে পদ্মা ব্যারাজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করার, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যেই পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি, যার ফলে যেটা হচ্ছে পানিতে, নদীতে পানির স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে, আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ছোটবেলায় আমরা দেখেছি পদ্মা নদীর এপার থেকে ওপার দেখা যায় না, এখনও দেখা যায় না, তবে তখন পানি ছিল, এখন পানি শূন্য, দেখা হয়তো এখনও যায় না এপার থেকে ওপার। কেন চাচ্ছি আমরা ব্যারাজটি করতে? এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে, ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে, নোনতার কারণে পানি, নোনতা পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হচ্ছে, যে বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজেই আমরা যদি সেই প্রেশারটাকে রাখতে চাই, আমাদেরকে এই ব্যারাজটা নির্মাণ করতে হবে, এবং ব্যারাজের মধ্যে আমরা পানি ধরে রাখবো, যখন বাড়তি পানি, বর্ষার মৌসুমে যেই পানিটা আসে সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, সেই পানিটিকে আমরা আরও যাবতীয় কাজে ব্যবহার করতে পারি। এবং শুধু এটাই নয়, এটার সাথে আরেকটি সমস্যা আছে, আমাদের ব্রহ্মপুত্রে যে তিস্তা, ব্রহ্মপুত্র কেন তিস্তা, হ্যাঁ, তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে, ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। এখন উপস্থিতিবৃন্দ, যেই কথাটা আমি বলেছি, দুর্যোগ আমরা থামাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা দুর্যোগ সম্পর্কে মানুষকে ওয়াকিফাল করতে পারি, আমরা যেটা করতে পারি, আমরা মানুষকে সচেতন করতে পারি। আজকে এই অনুষ্ঠানের একটি শপথ হওয়া উচিত, আমরা শুধু মানুষকে সচেতনই করব না, আমরা নিজেরাও সচেতন হব, কারণ যেহেতু আমরা দুর্যোগকে থামাতে পারবো না, আসুন দুর্যোগ কোনোটি হলে কিভাবে আমরা মানুষ এবং সম্পদকে রক্ষা করতে পারি, কিভাবে ক্ষয়ক্ষতি কমাতে পারি, নিজেকে কিভাবে রক্ষা করতে পারি, আরেকজনকে কিভাবে রক্ষা করতে পারি, কিভাবে মানুষের সম্পদ রক্ষা করতে পারি, আসুন সেটিই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের শপথ। কারণ আমরা একটি গরিব দেশ, এই গরিব দেশে আমাদের সম্পদ কম, আমরা যদি সম্পদকে রক্ষা করতে পারি, আমরা যদি আমাদের সম্পদকে সঠিকভাবে দেশ এবং মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, ধীরে ধীরে আমরা অন্য একটি উন্নত দেশের মতন গড়ে উঠতে পারবো। কিন্তু সম্পদ যদি নষ্ট হয়ে যায়, আমাদের অবহেলার কারণে, আমাদের অজ্ঞতার কারণে যদি সম্পদ নষ্ট হয়ে যায়, তাহলে মানসিক কষ্টই বাড়বে, মানুষই দুর্ভোগের শিকার হবে। আসুন আমরা আজকে এখানে শপথ গ্রহণ করি, আমরা নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করব, পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা খাল খনন করি, আমরা বৃক্ষরোপণ করি, আমরা পানি নষ্ট আমরা কম করি, যেভাবেই হোক প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায়, আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।